এবার তুমি আসো হাইব্রিডাইজেশন এখানে তাহলে কি হচ্ছে, হাইব্রিডাইজেশন হয় কার জন্য, হাইব্রিডাইজেশন হয় হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে হয়। কার জন্য হয়? সমযোজী যৌগে হয়। সমযোজী যৌগের জন্য হাইব্রিডাইজেশনটা হচ্ছে প্রযোজ্য আর কি। কারণ সমযোজী যৌগের মধ্যে যতগুলো পরমাণু আছে তাহলে ওই পরমাণুগুলো কি করে, ইলেকট্রন শেয়ার করে। সাপোজ আমরা একটা সমযোজী যৌগ নিলাম অক্সিজেন, অক্সিজেনের বাইরের শেলে এই যে দুইটা ইলেকট্রন আছে, আরেকটা নিলাম এই যে দুইটা বিজোড় আছে, এই বিজোড়ের সাথে এই একটা হাইড্রোজেন দিলাম পানি, এই হচ্ছে দিলাম পানি, তার মানে পানিটা হচ্ছে আমাদের কাছে সমযোজী যৌগ। তাহলে এখানে কি হয়, এই বন্ধন যখন তৈরি করতে গেছে তাহলে আমরা দেখতেছি ওরা আসলে কি শেয়ার করছে, ওরা আসলে ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করছে, তাই না? বাট এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের শেয়ার না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অরবিটালের শেয়ার। ওটা অ্যাকচুয়ালি কিসের শেয়ার? ওটা অ্যাকচুয়ালি হচ্ছে অরবিটাল এর শেয়ার। ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কেমন, অরবিটালের শেয়ার। আচ্ছা, তাহলে কি অরবিটাল শেয়ার হয়েছে, এই এখান থেকে গেছে হচ্ছে 1s, আর এখান থেকে আসছে কেমন, এটা হচ্ছে 2py 2py 2p 2pz, তাই তো? এটা ধরো যে 2px 2 এরকম, এটা ধরো যে 2p 2p না 2s2 এটা। তার মানে সবার জন্যই আসলে এখানে ভিন্ন ভিন্ন অরবিটালগুলো এখানে বন্ধনে অংশগ্রহণ করছে আর কি। এখন প্রত্যেকটা অরবিটাল তুমি চিন্তা করে দেখো, এখানে কি হলো, এর 1s এর সাথে অমুক, তাহলে 1s এর সাথে 2p1, 1s এর সাথে 2pz, এটা যদি বন্ধনে যদি অংশগ্রহণ করতে যায় 1sটা দুই জায়গার থেকে সমান মানলাম, কোনো প্যারা নেই। কিন্তু অন্যান্য যারা আছে যেমন ধরো 2s2 2p, আমরা 2 এর কথাগুলো বাদ দিই, হ্যাঁ, আমরা ধরো 2s 2px 2py 2pz, এই চারটার তো শক্তি সমান না, তাই না? এদের আসলে কেমন, এদের আসলে আকার আলাদা, এদের আসলে আকার ভিন্ন, এদের আকার ভিন্ন। আচ্ছা, এদের শক্তি ভিন্ন, এদের আকার ভিন্ন হলে কি হবে, এদের শক্তিটাও ভিন্ন হবে, তাই না? এদের আবার আকৃতিটাও ভিন্ন হবে, এদের আকৃতিটাও ভিন্ন হবে। তাহলে সব কিছু যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তার সাথে তো একটা একটা মশা ক্লাস করতেছে, বুঝছো? ওকে, তাহলে কি হবে বলো তো? তাহলে এই জায়গাটায় দেখছো মশা হচ্ছে এখানে কিছু মুক্তজর ইলেকট্রনের মধ্যে থেকে মুক্ত ইলেকট্রন দিয়ে গেছে, ঠিক আছে? এই মুক্ত ইলেকট্রনগুলোর ব্যাপারে সাবধান থাকবে আর কি, ঠিক আছে? ওকে, আমরা যেখানে ছিলাম, তাহলে এই যে আকার ভিন্ন, শক্তি ভিন্ন, আকৃতি ভিন্ন, তাই না? তো এদের সাথে যদি এই শেয়ারটা হয় তো শেয়ার তো ভালোভাবে হবে না। তাহলে উপায় কি, এই যে 2sটা এই সব জিনিসগুলোকে আমরা একটা একটা ফরম্যাটে নিয়ে এদেরকে আসলে মিক্সড করছি আর কি, এদেরকে প্রপারলি মিক্সিং করলাম, এদের প্রপারলি কি করলাম, মিক্সিং করলাম আর কি। মিক্সিং করার পরে একটা এস তিনটা পি, তার মানে নাম হয়ে গেল কি sp3, বুঝছো? তাহলে এবার যদি আমরা একটা কাজ করি, এই 2sটাকে যদি 2sটাকে এরকম কনভার্ট করি 2sp3 2sp3 2px কে কনভার্ট করি, এটা নাম হচ্ছে 2sp3, এটাকে কনভার্ট করি, এটার নাম আসতেছে 2sp3, এটার নাম আসতেছে 2sp3। তাহলে ঘটনা কি হইলো, এই যে অভিন্নগুলো মানে ভিন্নগুলো আর নাই, তো সবাইকে আমরা এক বানাই ফেলছি। তাহলে এই যে সবাইকে ভিন্ন ভিন্ন আকৃতির অরবিটাল, শক্তির অরবিটাল, আকারের অরবিটালগুলোকে একত্রে একই শক্তির, এরা এখন কেমন, এরা সবাই কেমন, এরা হচ্ছে একই শক্তির, এরা হচ্ছে কেমন, একই শক্তির, তারপরে হচ্ছে একই আকারের, তারপরে কেমন, একই আকৃতির হয়েছে না, এখন একই আকৃতির। এইটাতে পরিণত করার যে পদ্ধতি তাকে বলতেছি আমরা হচ্ছে হাইব্রিডাইজেশন, তাকে কি বলতেছি, হাইব্রিডাইজেশন বলতেছি আর কি। এবার এই যে যৌগটা যখন তৈরি হয়েছে এইরকম অবস্থা, ওই অবস্থার তুলনায় এখন যদি তারা বন্ধনে অংশ নেয় এই অক্সিজেনটার মধ্যে থেকে, এই যে একটা ইলেকট্রন তুমি যাদেরকে বলতেছো ওটাকে ইলেকট্রন না চিন্তা করে তুমি চিন্তা করো এইটা হলো একটা 2sp3, সরি, এটাকে তুমি নাম চিন্তা করে একটা sp3 অরবিটাল, এটা একটা sp3 অরবিটাল, এরা একটা sp3 অরবিটাল। তাহলে সবাই এখন কেমন, সমানভাবে আছে। এই sp3 এর সাথে যখন হাইড্রোজেন এসে এবার বন্ধন তৈরি করবে এই যৌগটার স্ট্যাবল একটা স্ট্রাকচার পাওয়া যাবে আর কি, কথা বুঝছো? তাহলে এই পরমাণুটা যেমন আমরা একটা হাইব্রিডাইজেশন করছি, ঠিক তেমনি এই পরমাণুটারও হাইব্রিডাইজেশন করা দরকার। তাহলে এই পরমাণুরও হাইব্রিডাইজেশন সম্ভব, বাট তখন কখন, যখন ওর মধ্যে একাধিক অরবিটাল থাকবে তখন আর কি, বুঝছো? তাহলে একাধিক ভিন্ন ভিন্ন আকার, আকৃতি এবং শক্তির অরবিটালগুলোকে মিক্সড করে একই আকৃতি, একই শক্তি, একই আকারের অরবিটালে পরিণত করার পদ্ধতিকে হাইব্রিডাইজেশন বলে। সো হাইব্রিডাইজেশন করলে কি হবে, কোনো একটা বন্ধন
কতটুকু স্টেবল, এই জিনিসটা সুন্দরভাবে ব্যাখ্যা করা পসিবল। ইউ গাইস গট মাই পয়েন্ট? ওকে ওকে, তাহলে এবার বলো হাইব্রিডাইজেশনের সময় তাহলে কোনটা কাজে লাগতেছে? একটা পরমাণুর বাইরের শেলটা কাজে লাগে। বাইরের শেলে কি থাকে? লোন পেয়ারও থাকে, বন্ড পেয়ারও থাকে, লোন পেয়ারও থাকে, বন্ড পেয়ারও থাকে। আচ্ছা, তাহলে এইখান থেকে একটা কথা তোমারে বলি যে এই জায়গাগুলো দিয়ে সে বন্ধনে অংশগ্রহণ করছে, এই জায়গাগুলো দিয়ে সে বন্ধনে অংশগ্রহণ করছে, এই জায়গাগুলো দিয়ে, তাই না? তাহলে এই যে জায়গাগুলো দিয়ে বন্ধনে অংশগ্রহণ করে, ওই জায়গাগুলোর নাম্বারগুলোকে যদি আমরা নাম্বারে কনভার্ট করি তাকে বলা হয় হচ্ছে স্টেরিক নাম্বার বলা হয়। তাকে কি বলা হয়? স্টেরিক নাম্বার বলে। স্টেরিক নাম্বারটা কেমনে বের করে? লোন পেয়ার প্লাস সিগমা বন্ধন দিয়ে বের করে। তাহলে এবার বলো এই যে সিগমা বন্ধন হলো দুইটা, সিগমা বন্ধন হচ্ছে দুইটা, লোন পেয়ার কয়টা আছে? একটা আর একটা, তাহলে দুইটা যোগ করলে তাহলে কত হলো? 4। তাহলে 4 হয়েছে। যেখানে স্টেরিক নাম্বারটা 4 হবে সেই হাইব্রিডাইজেশনটাকে sp3 বলে আর কি। বুঝছো? তাহলে আমরা যদি কোনো একটা যৌগের এখন হাইব্রিডাইজেশন নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি দিয়ে করব? স্টেরিক নাম্বার দিয়ে করব। কিভাবে সেটা? লোন পেয়ার প্লাস সিগমা, এইটা দিয়ে করবো আর কি। যোগফল যদি 2 আসে তাহলে হাইব্রিডাইজেশন হবে কেমন? sp। যোগফল যদি 3 আসে তাহলে হাইব্রিডাইজেশন হবে sp2। যোগফল যদি 4 আসে তাহলে হাইব্রিডেশন হবে sp3। যোগফল যদি 5 আসে তাহলে হাইব্রিডেশন হবে sp3d। যোগফল যদি 6 আসে তাহলে আসবে হচ্ছে sp3d2। 7 আসলে কি হবে? sp3d3। এই হচ্ছে ঘটনাটা। যত স্টেরিক নাম্বার হবে তার সমসংখ্যক পরিমাণে হাইব্রিড অরবিটাল থাকবে। তাহলে তোমাকে এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই অরবিটালগুলোকে কি বলা হয়? আনহাইব্রিড অরবিটাল বলে, আনহাইব্রিড অরবিটাল বলে। আর এদেরকে আমরা বলতেছি হচ্ছে হাইব্রিড অরবিটাল বলতেছি, হাইব্রিড অরবিটাল বলতেছি। বুঝছো ঘটনাটা কি? হ্যাঁ, তাহলে এখানে হাইব্রিড অরবিটাল করা হয়েছে 4টা। sp3-তে 4টা হাইব্রিড অরবিটাল থাকে, sp2-তে 3টা, sp-তে 2টা, sp3d-তে 5টা। ক্লিয়ার? এবার বুঝি, এইটা ভাইয়া বুঝছি, তাহলে একটু আমাকে নির্ণয় করা শিখান তো। আচ্ছা, নির্ণয় করা তোমার শিখাই। তোমার ধরো যে কোনো একটা যৌগ দিয়ে রাখছে, আমরা যে কোনো একটা যৌগ বলতে আমরা এইচএসসি পরীক্ষাকে টার্গেট করেই পড়তেছি সব। হ্যাঁ, এডমিশনের জন্য কিন্তু আলাদা বাবা, মাথায় রাখবা, এডমিশনের জন্য কিন্তু এখানে আলাদা। এটা নিলাম একটা, এটা দিলাম হচ্ছে একটা, আমি র্যান্ডমলি পড়তেছি, ঠিক আছে? এইটা দিলাম হচ্ছে একটা, এটা দিলাম হচ্ছে একটা। পরীক্ষায় চাইলে বুঝবা কেন্দ্রীয় পরমাণুটাই চাইতেছে, পরীক্ষায় দিলে বুঝবা কেন্দ্রীয় পরমাণুটাই চাচ্ছে, পরীক্ষায় দিলে বুঝবা কেন্দ্রীয় পরমাণুটাই চাচ্ছে। ওকে, এখন তুমি ঘটনার মধ্যে আসো। কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বন। কার্বন লিখলাম, বাইরের শেলে 4টা ইলেকট্রন আছে, র্যান্ডমলি দিয়ে হিসাব নিকাশ করো। দিলে এখানে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা দিলাম হচ্ছে হাইড্রোজেন, এখানে দিলাম হচ্ছে হাইড্রোজেন। এবার তুমি হিসাব যোগ করো, তাহলে হচ্ছে 4টা সিগমা, লোন পেয়ার নাই, যোগ করলে কত হয়েছে? 4। যোগ করলে 4 হওয়া মানে কি? 4 হইলে এখানে কার্বনের জন্য হাইব্রিডাইজেশন কত? sp3। বের করতে পারছো? ইজি না? এবার আসো পরেরটাতে। ফসফরাসের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে 5টা, কেন্দ্রীয় পরমাণু না, কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন 5টা। তাহলে আমাদের কাছে অক্সিজেন যুক্ত হয় 2 হাতে যুক্ত হয়, বাকি হাতগুলোর মধ্যে একটা একটা করে ক্লোরিন যুক্ত হয়েছে। এবার তুমি বের করো, এখানে 1 2 3, এখানে একটা, 4টা সিগমা। 4টা সিগমা কোত্থেকে পাইলাম? ওই যে ডাবল বন্ড হলে একটা সিগমা একটা পাই হয়, সেখান থেকে। ওকে, আর কেন্দ্রের মধ্যে কোনো পরমাণু, এই পরমাণুতে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তাহলে 0। তাহলে যোগ করলে তাহলে কত হলো? 4 হয়। 4 হইলে ফসফরাসের কত হবে? sp3 হবে আর কি। বুঝছো? এবার এখানে আসো, সালফার। সালফারের বাইরের শেলে ইলেকট্রন আছে 6টা। কয়টা আছে? 6টা। অক্সিজেন আছে 4টা। আগে অক্সিজেন দিয়ে নিবা, অক্সিজেন দিছি, তাহলে অক্সিজেন দিলাম, এই যে অক্সিজেন দিলাম, তাহলে এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন। আমাকে হিসাব করা লাগবে যেন কোনটা, যে অক্সিজেনটা, যে সালফারটা কেন্দ্রে আছে ওইটা। এই যে একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, 4টা সিগমা, একটা করে পাই আছে, এই যে একটা পাই, এই যে একটা পাই, পাই তো কাউন্টে আসে না। তাহলে 4টা সিগমা প্লাস 0 যোগ করলে তাহলে কত হইলো? 4। তাহলে সালফারের ক্ষেত্রে তাহলে কত হবে? sp3 হবে। বুঝছো? এবার তুমি এখানে আসো, নাইট্রোজেনের বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা? নাইট্রোজেনের বাইরের শেলে ইলেকট্রন আছে 5টা। তাহলে এইখানে এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। এবার তুমি বলো, সিগমা হচ্ছে 3টা, লোন পেয়ার হলো একটা, যোগ করলে কত হইলো? 4। তাহলে এটাও কত হবে? sp3 হবে। আচ্ছা, পানির ক্ষেত্রে কত হয়েছিল মনে আছে? অক্সিজেন, বাইরের শেলে ইলেকট্রন আছে, বাইরের শেলে ইলেকট্রন আছে এরকম, তাহলে সিগমা কয়টা হইলো? 2টা। পাই লোন পেয়ার কয়টা হইলো? 2টা। তাহলে 2 আর 2 যোগ করলে 4 হয়।
তাহলে এই যে 4 হয়েছে, তাহলে 4 হলে তাহলে কি হবে, এটা 4 হলে হবে হচ্ছে sp3 হবে আর কি। এবার এইখানে আসো, তাহলে এইখানে আসো এটা জেনন, তাহলে জেননের বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা, জেননের বাইরের শেলে ইলেকট্রন আছে হচ্ছে 8টা, জেননের বাইরের শেলে ইলেকট্রন আছে হচ্ছে 8টা। তাহলে ফ্লোরিন, তাহলে এই যে একটা ফ্লোরিন, এই যে একটা ফ্লোরিন পাইলাম, তাহলে হচ্ছে 2টা সিগমা, তাহলে সিগমা কয়টা হলো 2টা, সিগমা আর লোন পেয়ার। এবার আসো, সিগমা হলো 2টা, লোন পেয়ার কয়টা হয়েছে 1টা 2টা 3টা, তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়, 5 হওয়া মানে তাহলে কি হবে sp3d, 5 হওয়া মানে তাহলে sp3d হয়েছে। এখানে তাহলে কি হবে, জেনন বাইরের শেলে ইলেকট্রন আছে 8টা, বাইরের শেলে ইলেকট্রন আছে 8টা, অক্সিজেন দিলাম, অক্সিজেন 4টা ফ্লোরিন দিব, 4টা ফ্লোরিন, 4টা ফ্লোরিন দিব, 4টা ফ্লোরিন। এবার তুমি আসো, লোন পেয়ার লাগবে, সিগমা লাগবে, লোন পেয়ার কয়টা আছে 1টা, সিগমা কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে হচ্ছে 5টা, তাহলে যোগ করলে কত হলো 6, 6 হওয়া মানে তাহলে কত হবে sp3d2। বুঝছো, তাহলে কিভাবে নির্ণয় করতে হবে, আই গেস তুমি ক্লিয়ার হয়ে গেছো বাবা, খাতার মধ্যে নিয়ে সুন্দরভাবে লিখো, দেখবা ঠিক হয়ে গেছে আর কি এখানে, বুঝছো। আচ্ছা, তাহলে তোমার কাছে কোনো কিছু একটা বের করাটা সহজ, কঠিন কাজ না, সহজ কাজে একটা আর কি। তাহলে হাইব্রিডেশন নির্ণয় করলাম, এবার যাবো হচ্ছে বন্ধন কোণ নির্ণয়ের ক্ষেত্রে আর কি, বন্ধন কোণ, বন্ধন কোণ। আচ্ছা, ঠান্ডা মাথায় বুঝলে একটু বুঝবা, যদি তোমার কাছে লোন পেয়ার না থাকে, আমি লিখে রাখি, লোন পেয়ার না থাকলে, লোন পেয়ার না থাকলে, লোন পেয়ার না থাকলে এসপি হইলে 180 ডিগ্রি, sp2 হইলে 120 ডিগ্রি, sp3 হইলে 109.5 ডিগ্রি, sp3d2 হইলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি আর 90 ডিগ্রি, এটা হইলে সবগুলোই 90 ডিগ্রি। ঠিক আছে ঘটনাটা। এখন তুমি আমার কাছ থেকে কথার মধ্যে শোনো, তাহলে তুমি দেখবা তোমার কাছে ইজি লাগতেছে আর কি। তাহলে ভাই তুমি নির্ণয় করা শিখছো তাই না, পরীক্ষার মধ্যে তোমাকে প্রশ্ন করলো অন্য কিছু, ঠিক আছে, কেমন প্রশ্ন করলো, তোমাকে বললো একটা ঘটনা তুমি করে দেখাও যে ভাই বিপদে পড়ে যাবে আর কি, ঠিক আছে। তোমাকে বললো যে, তোমাকে বললো কি রকম NH3 এর গঠন, NH3 এর গঠন হাইব্রিডাইজেশনের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে আর কি। তুমি তখন কি করবা, তুমি তো আগে ব্যাক ক্যালকুলেশন করে বের করে নিছো নাইট্রোজেনের মধ্যে কত হবে sp3 হবে আর কি, তাই না। ওকে, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোমিটার শুধু কেমনে লিখবা আমি তোমাকে বলে দিতেছি এটা। তাহলে এটা কত হবে 1s2 2s 2px 2py 2pz। ওকে, তাহলে এটার মধ্যে আছে একটা 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 দুইটা, বাট এটা হচ্ছে আনহাইব্রিড। তাহলে হাইব্রিড অবস্থায় গেলে কি হবে 2sp3। ওকে, এটা কি হবে 2sp3, এটা কি হবে 2sp3, এটা কি হবে 2sp3। ওকে, এখন আসো, তাহলে এখানে একটা ছিল, একটা একটা করে ইলেকট্রন দিলাম, তাহলে এইখানে তুমি দেখলা কি sp3 হাইব্রিডাইজেশন হয়েছে, তাই না। ডান, ডান। এবার তুমি নিচের মধ্যে কিছু গান কবিতা লিখবা, কেমন লিখবা, যে আমার কাছে একটা হাইড্রোজেন আছে, যে হাইড্রোজেনটার 1s আছে, এই 1s এর সাথে এর একটা শেয়ার হবে, মানে এই 1s এর সাথে তুমি এগুলো হচ্ছে কিভাবে লিখবা বলো, তুমি এগুলো কিভাবে লিখবা, তুমি এগুলোর মধ্যে হচ্ছে সুন্দর মাধুর্য মিশিয়ে লিখবা, এর সাথে এইটা, আচ্ছা এর সাথে এরকম একটা, তাহলে 3টা হাইড্রোজেন গেল, এটা একটা পেলাম, 4টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন দিয়ে 3 জায়গায় বন্ধন তৈরি করে NH3 তৈরি করবে আর কি, ঠিক আছে। এই যে নাইট্রোজেন, এখানে হচ্ছে এই যে একটা হাইড্রোজেন, এখানে এই যে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, তুমি সুন্দরভাবে এটা তাদেরকে বলে দিবা যে দেখেন বন্ধন তৈরি করছে, এই যে বিশ্বাস করেন বন্ধনটা তৈরি করছে আর কি, বিশ্বাস করেন বন্ধনটা তৈরি করছে, তৈরি করছে এটা। তাহলে ভাই আরো একটা যে আছে ওটা কই, এই যে এইটা, আমি মনে ভুল করছি না, এখানে 2টা ইলেকট্রন ছিল এই জন্য বললাম 2টা, তাহলে এই যে 2টা ইলেকট্রন আছে এখানে, তাহলে তোমার বলবে যে এইটা, তাহলে তুমি আমার বল গঠনটা দেখতে কেমন লাগতেছে, গঠনটা দেখতে কেমন লাগে, গঠন দেখতে লাগে হচ্ছে এইরকম একটা জিনিস লাগে, এইরকম একটা জিনিস লাগতেছে কিনা, আয় হায় এরকম একটা জিনিস লাগতেছে কিনা দেখেন তো, ধরেন এই যে এরকম একটা জিনিস লাগতেছে, হ্যাঁ লাগতেছে মানে কি, এই যে একটা 2টা 3টা হাইড্রোজেন আছে, এখানে একটা লোন পেয়ার আছে, তাহলে মাঝখানে জিনিসটা দেখতে কেমন মনে হয়, একটা পিরামিডের মতো লাগতেছে, ত্রিকোণাকার একটা পিরামিডের মতো লাগতেছে আর কি, বুঝছো কেমন লাগতেছে, ত্রিকোণাকার পিরামিড লাগতেছে, এটার নাম হবে তাহলে কেমন, এই গঠনটার নাম হবে কেমন, গঠনটার নাম হবে ত্রিকোণাকার পিরামিড,
ত্রিকোণাকার ত্রিকোণাকার পিরামিড। ঠিক আছে, আচ্ছা বুঝছি। এখানে বন্ধন কোণ তাহলে কত? এই বন্ধন কোণটা দেখো sp3 যদি হয়, বি কেয়ারফুল, sp3 হলে বন্ধন কোণ কত হয়? 109.5, যখন সবগুলোই সিগমা ছিল। ঠিক আছে, একটাও লোন পেয়ার নেই। বাট এখানে কি আমি দেখছি কি লোন পেয়ার আছে। লোন পেয়ার থাকলে বন্ধন কোণ কমে। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা মুখস্থ রাখতে হবে কিছু জিনিসপত্র। বন্ড অ্যাঙ্গেল সেটা কত? বন্ড অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 107 ডিগ্রি আর কি। কোনটা? এইটা। হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল কত? 107 ডিগ্রি। এটা মুখস্থ রাখবা আপাতত, বুঝছো? একটু পরে আমি কিছু জিনিসপত্র লিখে দিব, ওটা লিখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে বন্ধন কোণ কখন কমে কখন বাড়ে আর কি। এটা বুঝছি। এখন ধরো পরীক্ষার মধ্যে এটা বলে নেই, কেমনে লিখবা এটা দেখাচ্ছি তাই। হ্যাঁ, পরীক্ষার মধ্যে বলছে এইটা লিখতে বলছে। কারণ আমরা যা পড়ে যাই পরীক্ষা তো সেইটা আসে না, আমরা যেটা পড়ে যাই না ওটাই পরীক্ষায় আসে। ধরো এইটাই পরীক্ষায় বলছে, এটার ক্ষেত্রে বন্ধন কোণ লিখতে বলছে আর কি। এখানে তুমি চিন্তা করে দেখো এখানে কি হবে। তোমার কাছে কি হবে এখানে। তুমি দেখতেছো একটা সিগমা, দুটা সিগমা, তিনটা সিগমা, তাহলে এইটা হচ্ছে আমার কাছে sp2, একটা দুইটা তিনটা, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে sp2, তাই না? আচ্ছা, তাহলে এখানে কার্বন পাইছো। কার্বনে এখানে লিখলে কি আসে? 1s2 2s 2px 2py 2pz। তাহলে একটা 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 এরকম করে দিলা। তাহলে এই তিনটা মিলে তোমার কাছে sp2 হবে। তাহলে কি হবে? 1s2 2sp3 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 এক এক এক। এই পাশে হইলো আমাদের কাছে আছে 2pz1, বুঝছো? তাহলে এই তিনটা হলো আমার কাছে হাইব্রিড অরবিটাল, এইটা হলো আমার কাছে আনহাইব্রিড অরবিটাল, বুঝছো? পাইছি না? এখন কার্বন আছে আমার কাছে কয়টা? দুইটা। তাহলে এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বনে কয়টা হাইব্রিড অরবিটাল আছে? তিনটা। তাহলে তিনটা হাইব্রিড অরবিটাল কত কোণে থাকে? একটাও তো এখানে লোন পেয়ার নেই। লোন পেয়ার না থাকলে কত কোণে থাকে? 120 ডিগ্রি থাকে। তাহলে 120 ডিগ্রিতে রাখি। তাহলে এইটার জন্য আমরা 120 ডিগ্রিতে তিনটারে রাখছি। এইটার জন্য আমরা 120 ডিগ্রিতে তিনটারে রেখে দিছি। এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইল, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইল, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইল, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইল। প্রত্যেকটা কার্বনের মধ্যে একটা করে কি আনহাইব্রিড অরবিটাল আছে। এই যে আনহাইব্রিড অরবিটালটা, আনহাইব্রিডটা, তাহলে এরা পরস্পর পাশাপাশি শেয়ার করতেছে। তাহলে ওই পাশাপাশিটাই তোমার কাছে পাই। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে বন্ধন কোণ কত? এই বন্ধনটা এটা হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে বন্ধন কোণ আর কি। তাহলে তোমার দেখতে কেমন লাগতেছে ওই ভদ্রলোকটা দেখতে কেমন লাগতেছে? এই যে এইগুলারে যোগ করে দেখো তোমার কাছে গঠন কেমন লাগে। এই যে এইখানে একটা গঠন দেখো কেমন লাগে। এইটা একটা ত্রিভুজ লাগতেছে। প্রত্যেকটা সেন্টার থেকে চিন্তা করে দেখলে দেখা যায় এই পাশে একটা ত্রিভুজ লাগতেছে। ত্রিভুজাকার না গঠনটা? তাহলে গঠনটা হচ্ছে কেমন? গঠন হচ্ছে ত্রিকোণাকার বা ত্রিভুজাকার, বুঝছো? ত্রিভুজাকার হচ্ছে গঠনটা আর কি। ঠিক আছে। আর বন্ধন কোণ কত? বন্ড অ্যাঙ্গেল এটা হচ্ছে 120 ডিগ্রি। গেল তো? তাহলে এটাও পরীক্ষা আর্ট করতে বলতে পারে, এটাও আর্ট করতে বলতে পারে। পরীক্ষা আরো একটা আর্ট করতে বলতে পারে, এটাও লিখি। তোমাদেরকে যথেষ্ট পরিমাণ সবকিছু দিচ্ছি আর কি, কিছু কিন্তু গ্যাপ রাখতেছি না। তো তোমরা এগুলোর একটা মানে কি বলবো এটাকে ভালো ফিডব্যাক দিও আর কি। ভালো ফিডব্যাকটা কিভাবে দেয়? একটা হচ্ছে কমেন্টের মাধ্যমে তো দিলা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট, দেখলো মানুষজন, দেখলো, জানলো, শুনলো। আরেকটা জিনিসটা হচ্ছে তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে এইচএসসি পরীক্ষা, সেখানে ভালো করে পড়াশোনা করে দিবা। তো এখানকার শুধু ক্লাসটা করলে হবে না, প্র্যাকটিস করতে হবে একটু। না প্র্যাকটিস করলে কিন্তু হবে না। প্র্যাকটিস করা মানে কি? সঠিক প্রশ্নের সমাধান করা। তো সঠিক প্রশ্ন সমাধান করার জন্য একটা এক্সাম দিতে বলছি, সেই এক্সামটা তোমরা কাইন্ডলি দিও। হ্যাঁ, তো এক্সামটা দেওয়ার জন্য তোমাকে হালকা কিছু খরচ করতে হবে। তোমার চা খাওয়ার টাকাটাই আসলে এই টাকাটা, ঠিক আছে? হ্যাঁ, চা খাওয়ার টাকাটাই। তো কারো যদি মনে হয় যে এটা আমি ভাই প্রবলেম হয়ে যাচ্ছে, তবু আমার সাথে বইলো, আমরা না হয় ব্যবস্থা করে নিতে পারবো 199 টাকায়। সো এক্সাম তুমি যদি দিতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, তোমার জন্য কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে আর কি। তো তাহলে তোমার এইচএসসি পরীক্ষাটা ফলাফলটা ভালো আসবে। আর এইচএসসি পরীক্ষার পরে
মানে ভালো কিছু দেওয়া মানে হচ্ছে কি এডমিশনে ভালো কিছু করা। তোমার টার্গেটটা কি এই মুহূর্তে আমার জানা নাই, ঠিক আছে। তবে তোমাদের কারো টার্গেট আছে ইঞ্জিনিয়ারিং আছে, তো ইঞ্জিনিয়ারিং কারো টার্গেট থাকলে তোমরা সেখানে এসএসসি 26 ব্যাচ, আমি তোমাদের রিফাত ভাইয়া। আচ্ছা তোমাদের আচ্ছা এই ভিডিওটা আপলোড হয়েছে আমি জানতাম না। সো এখানে হচ্ছে যে তোমাদের কাছে একটা ইঞ্জিনিয়ারিং ব্যাচ একটা আছে, তো ইঞ্জিনিয়ারিং ব্যাচটাতে আমরা ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, যাদের যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিংটা আছে এটা সুন্দরভাবে শেষ হবে আর কি এটা। আর আরেকটা জিনিসের কথা বলে রাখতে পারি যে তোমাদের জন্য এখানেই তোমার ভিডিও কমেন্ট সেকশনে সবগুলো পেয়ে যাবে, কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট না, যারা শুধুমাত্র ভার্সিটি টার্গেট নিয়ে আছো, তো তারা হচ্ছে যে এখান থেকে এনরোল করতে পারবা। প্রি এনরোল চলতেছে আর কি এখন, ঠিক আছে। আমি ভুল বললাম, কেউ যে চাও যে আমার সাথে শুধু কেমিস্ট্রিটা আমার সাথে পড়বা সেই অপশনটাও আছে, কারণ অনেকেরই এটা চয়েস থাকে যে আমি ভাইয়ার কাছ থেকে কেমিস্ট্রি পড়বো, তো তারা এখান থেকে করতে পারো, ঠিক আছে। গত বছর আমার কাছে কেমিস্ট্রিতে শুধুমাত্র আমার কাছেই এডমিশনে পড়াশোনা করছে কতজন জানো? 1050 জন আর কি আমার সাথে পড়াশোনা করছে, ঠিক আছে। সো আমি খুবই লাকি, আমার সাথে বুয়েটে 7 যে ছেলেটা ছিল, আমি তো ও যে আমার কাছ থেকে পড়েও কোনো একটা বেনিফিট পেয়েছে এটা আমি নিজেও জানতাম না। আমার আসলে দেখো ও আমারে পরে মেসেজ দিয়েছে যে ভাই আমি বুয়েটে 7 হয়েছি, আমি আপনার কাছ থেকে এই হেল্পটুকু পাইছিলাম। তো আমার আসলে সবার সাথে সম্পর্ক তো মানে সব স্টুডেন্টের সাথে আর কি, যেই আমাকে টেক্সট করুক আমাকে কিন্তু অ্যাভেলেবেল পায় যদি আমার কাছে টাইমটা থাকে তো আর কি। কিন্তু দেখো অ্যাট এ টাইমে ধরো যে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে মেসেজ দিয়েছে, কেউ হচ্ছে টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিয়েছে, কেউ হচ্ছে ইউটিউবে মেসেজ দিয়ে রাখছে, কেউ আবার হচ্ছে মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখছে, কেউ ইনস্টাতে মেসেজ দিয়ে রাখছে। তো 4-5 জায়গাতে অ্যাট এ টাইমে এক ব্যক্তির পসিবল না, পসিবল না। হয়তো কোনো দিন কোনো একটা মেসেজ ক্লিয়ার করতেছি, পরেরটা অনেকে আবার তলাই পড়ে যায় মেসেজগুলো। তো এই জন্য তোমরা যেটা করবে, যাদের খুব সিরিয়াস হয়েছে তারা আরেকবার জিনিসটাকে হচ্ছে যে রিকল করবা, যে ভাই এইটা বলছিলাম আর কি মেসেজের মাধ্যমে, এই মেসেজটা ক্লিয়ার করে দিতে পারবো আর কি। সো অনেকের সাথে কানেক্ট হয়, সবাই আমার স্টুডেন্ট, যারা চান্স পায় তারাও স্টুডেন্ট, যারা চান্স পায় না তারাও আমার স্টুডেন্ট। তো দোষটা আসলে চান্স পাইলে যেমন খুশি হওয়ার একটা সুযোগ আছে, চান্স না পাইলেও সেটারও একটা দায়ভার নেওয়ার সুযোগ একটা আছে আর কি। আমি দুটোই নিতে রাজি আর কি এরকম। তো তোমাদের যারা ভার্সিটি টার্গেট করতেছো, তো তাদের জন্য বলবো আবার ভার্সিটি এই কোর্সটা এনরোল করে রাখো। তো এখানে এনরোল করলে আমরা এই আজকালের মধ্যেই এই কমেন্ট সেকশনে পেয়ে যাবার লিঙ্কগুলো, তো আজকালের মধ্যেই তোমরা আসলে ভার্সিটি ব্যাচটা ওপেন করে ফেলবো। চেষ্টা রাখবো আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটিটাকে মার্জ করে একটা ছোট একটা অ্যামাউন্টে রাখার জন্য, যাতে করে তোমরা যারা দোদুল্যমান আছো ইঞ্জিনিয়ারিং করবো নাকি ভার্সিটি করবো, ছোট্ট একটা অ্যামাউন্টের মধ্যে দুটো যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার কাছে আসলে সুযোগটা থাকবে আর কি, দুটার দিকে তুমি তাকাইতে পারবে আর কি, কথা বুঝছো? হ্যাঁ। আর কারো যদি মনে হয় ভার্সিটি ডেডিকেটেড করবে তাহলে ভার্সিটি ডেডিকেটলি আসো, কারো যদি মনে ইঞ্জিনিয়ারিং ডেডিকেটলি ভাবে করবা সেটাতেই আসো। তো আমি কন্টিনিউয়াসলি বসছি, ইমনের সাথেও বসছি, রিফাতের সাথেও বসছি, যে আসলে নে ভাইয়া আমাদের নাম্বারগুলো একটু খেয়াল করলে দেখলে দেখা যায় একটা নাম্বার কিন্তু ম্যানিপুলেট করার ডাটা না এগুলো, ডোন্ট গেট মি রং, কারণ এগুলো হচ্ছে প্রত্যেকদিন নাম্বারটা বাড়তেছে একটু একটু করে, আমরা সবসময় আপডেটের উপর ছিলাম। সো অনেকগুলো স্টুডেন্ট যখন প্রি এনরোলমেন্ট করে ফেলে, হ্যাঁ অনেকগুলো স্টুডেন্ট যখন প্রি এনরোলমেন্ট করে ফেলে, তখন আমার কাছে এইটা একটা দায়িত্বের জায়গা কিন্তু, কারণ মানে এত মানুষের আসলে মানে দায়িত্ব নিতে গেলে যতটুকু পরিমাণে ম্যাচুরিটি থাকা দরকার আর কি, ম্যাচুরিটি আসছে ঠিকই, বাট ভয় তো লাগে তবু আর কি, কথা বুঝছো? তো এই জন্য বারবার আমরা ডিসকাশন করি যে আসলে কতটুকু সাপোর্ট ওদেরকে দিতে পারবো আর কি এরকম। তোমরা জানি না কতজন আসবা অ্যাকচুয়ালি পরবর্তীতে, কিন্তু আমার টার্গেটটা আছে যদি 4-5 হাজার 10 হাজারও মানুষ হয়, তো সবার জন্য যতটুকু সাপোর্ট এনশিওর করা দরকার সেরকমভাবে সাজাই গুছায় রাখা। 10,000 মানুষ হলেও যে পরিমাণ সাপোর্ট পাবে, 10 জন মানুষ হলেও সে পরিমাণ সাপোর্ট পাবে আর কি, বুঝছো? কাউকে আসলে ওই যে বললাম না সবাই আমার স্টুডেন্ট থাকবে, কাউকে আমার মাথায় তুলে রাখার কথা না, সবাইকেই মাথায় তুলে রাখার মতো একটা মেন্টালিটি করতে চাই, আল্লাহ পাক যতটুকু রাখে আর কি কপালে। দেখি এখানে একটা রিলোড দিয়ে এর মধ্যে কেউ আসলে হয়েছে কিনা। আমার মাঝে মধ্যে নাম্বার এই যে দেখছো নাম্বারটা আসলে চেঞ্জ হয় আস্তে আস্তে হচ্ছে আর কি, সমস্যা নেই কোনো। ওকে, সো দেখা যাক, আর কিছু না। ও আরেকটা হচ্ছে তোমাদের যদি কারো মনে হয় এই মুহূর্তে রিভিশন ব্যাচ যদি তোমরা আসলে কন্টিনিউ করতে চাইতা, তো আমরা তো হচ্ছে কম্বাইন করার কারণে আসলে ওইখান থেকে কোর্সগুলো প্লেস করছি, বাট আমার যে ওয়েবসাইটটা আছে এটাতে কাউকে বলিও না, তোমরা এখানে আসলে দেখবা যে আমার হচ্ছে যে এই রিভিশন এক্সপ্রেসের ব্যাচটাও রানিং আছে আর কি এটা। হ্যাঁ, এই ব্যাচটাতে তোমরা সবগুলো ক্লাস পেয়ে যাবা, 25টা মোট ক্লাসে আমি তোমাদের এইচএসসি 26-এর জন্য সবগুলো শেষ করে রাখছি। 27-এ যদি কেউ হয় এই ক্লাসটা করে ফেলা উচিত। আগের বছরের ক্লাসে ওয়ান শট স্ক্রিনশটগুলো দিয়ে রাখছে এখানে, লাইভ ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে হচ্ছে 17টা, ঠিক আছে।
তারপরে কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি প্লেলিস্টের ভিডিওগুলো এখানে দিয়ে রাখছি। তো কমপ্লিটলি 599 টাকায় কেউ যদি চায় তার পুরো এইচএসসি জার্নিটা এখান থেকে শেষ করে ফেলতে পারবে। তো তোমরা চাইলে এটাকেও নিজে অ্যাভেল করে নিয়ে করতে পারো, যাদের মনে হচ্ছে যে বেসিক থেকে প্রবলেম আছে, তাই জিনিসগুলোকে শেষ করতে পারো আর কি এটাতে। বুঝছো কথাটা? তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেলছি। হ্যাঁ, ওই যে দায়িত্বের কথার মধ্যে মনে হয় বলে ফেলছিলাম যে না না দায়িত্ব না, বলছিলাম যে কিছু ফিডব্যাক দিও আর কি। তো ফিডব্যাকটা দিবা হচ্ছে এডমিশনের মধ্যে গেলে রেজাল্টের মাধ্যমে একটা আসে। আরেকটা ফিডব্যাকটা হয় কোথায় জানো? আরেকটা ফিডব্যাকটা হয় হচ্ছে তোমার মানে ভালো ব্যবহারের মাধ্যমেও হয়। অনেক মানুষ আছে যারা হচ্ছে যে যাদের সাথে আল্লাহবাগের মানে দেওয়ার যে ব্যাপারটা, আল্লাপাক তো আসলে সবসময় মানুষকে আসলে ট্রাই করে, তাই না? কাউকে আসলে দুঃখ দিয়ে ট্রাই করে, কাউকে আসলে সুখ দিয়ে ট্রাই করে, কাউকে কষ্ট দিয়ে ট্রাই করছে এটা। তো আসলে তোমার সাথে এখন কখন কি দিবে এটা তো বলা যায় না। তো এই যে দেওয়ার জার্নিটার মধ্যে, এই যে দেওয়ার জার্নিটার মধ্যে তুমি আসলে তোমার যদি আনএক্সপেক্টেড যদি হয়ে যায়, আমি বলবো ঠান্ডা থাকো, মাথা ঠান্ডা রেখো, ইন ফিউচার তোমার কাছে ভালো কিছু দিবে আর কি। তো তোমার কাছে রেজাল্টের বাইরে তোমারও কিন্তু ফিডব্যাক দেওয়ার বা কমিউনিটিকে সার্ভ করার অনেক কিছু আছে। কিছু না থাকলেও তোমার হাতে একটা জিনিস আছে, ভালো ব্যবহারের মাধ্যমে কিছু জিনিস দেওয়া আর কি। আমি বলবো তোমার নিজের মাধ্যমে ওইটুকু হলেও দেওয়ার সর্বোচ্চটুকু ট্রাই করবো। বুঝছো? চলো আমরা এটা শেষ করি এটাকে। কোথায় যেন ছিলাম আমরা? ছিলাম হচ্ছে হাইব্রিডাইজেশনের এখানে। এখন আমরা আরেকটা গঠন পড়তে আসার জন্য এদিকে রেখেছিলাম, সেটা হচ্ছে PCl5 এর গঠনটা। এটার গঠনের ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে আসে হচ্ছে sp3d আসে। কেমনে? 5টা ক্লোরিন আছে, 5টা সিগমা আছে, তাহলে প্রত্যেকটা সিগমার জন্য লোন পেয়ার আবার এখানে নাই। লোন পেয়ার যেহেতু নাই, তার মানে হচ্ছে কি sp3d হবে আর কি। তাহলে ফসফরাস লেখো, লিখলে কি আসে? 3s 3px 3py 3p3pz 3dxy। আচ্ছা, তাহলে এখানে একটা ইলেকট্রন, একটা 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 সব জায়গায় একটা করে ইলেকট্রন, সবগুলো আনহাইব্রিড অরবিটাল আর কি। এবার তুমি যদি একটা কাজ করো যে 3sp3d, এটা হচ্ছে একটা, আবার এখানে যদি লেখো 3sp3d, এটা হচ্ছে আরেকটা, 3sp3d এটা হলো আরেকটা, 3sp3d এটা হলো আরেকটা, 3sp3d এটা হলো আরেকটা। সবগুলো আমরা এখানে লিখে ফেলছি আর কি, তাই না? হাইব্রিড অরবিটাল আকারে লিখে ফেলছি। এখন আমরা যদি যাই, এই যে আমাদের কাছে ফসফরাস আছে, ফসফরাস আছে হচ্ছে এখানে। আচ্ছা, এখন এইখানে 3টা আছে, তাই না? 5টা আছে, সরি। তো 5টা হলে কি হলো? এইখানে একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল। বুঝছো কথাটা? এইখানে আমরা একটা ক্লোরিন দিলাম, এখানে আমরা একটা ক্লোরিন দিলাম, ক্লোরিনে কিন্তু পি অরবিটালটা দিলাম। আর এইখানে এইখানে একটা ক্লোরিন, আমাদের কাছে এইখানে একটা ক্লোরিন। গঠনটা তোমার কাছে উইয়ার্ড লাগতে পারে, বাট এটাই সুন্দর। এটা তো আমরা যদি দেখি, এইখানে যদি যাই, এইখানে যদি যাই, এইখানে লিখলাম, এইখানে যদি যাই, এটা এইখান থেকে এখানে আসি, এটা বুঝছো? ক্লোরিন এটা। তাহলে এখন তুমি জিনিসটা চিন্তা করে দেখো, এরকম একটা গঠন হয়েছে। কাইন্ড অফ তো মাথার উপরে একটা ফ্যান আছে, ওই ফ্যানের মাঝখানের গোল্লাটা হচ্ছে এটা, এইখানে একটা পাখা, এইখানে একটা পাখা, এইখানে একটা পাখা। তো 3টা ফ্যানের পাখা দিয়ে একটা ত্রিকোণাকার একটা অবস্থা তৈরি করছে। এর উপরে আছে হচ্ছে ওই যে যেখানে ফ্যানটা ঝুলে আছে ওইটা। তো ওইখানে তুমি যদি 3টা পাখার থেকে এরকম করে দাগগুলো টেনে দাও, তাহলে উপরে কি দেখা যাবে? একটা পিরামিড দেখা যাবে। আচ্ছা, কারো যদি মনে হয় যে না ভাই আমি এটা করব না, আমি হচ্ছে নিচে একটা এরকম ফ্যানের দিব, দিয়ে হচ্ছে আমি দাগ টানবো, তুমি টানো, আমার তো কোনো আপত্তি নেই, বরঞ্চ আমি খুশি। টানলে কি হবে? এইটা যদি টেনে দাও তাহলে কি হবে? এইখানে এখানে এইখানে একটা গঠন তৈরি হবে। তাহলে নিচে একটা পিরামিড দেখা যাবে, উপরে একটা পিরামিড দেখা যাবে। হ্যাঁ, তাহলে এখানে ক্লোরিনগুলোতে কিন্তু পি অরবিটাল আসছে, তুমি এটা লিখে দিতেও পারো। ঠিক আছে, ক্লোরিন থেকে কিন্তু পি অরবিটাল আসছে, ক্লোরিন থেকে কিন্তু পি অরবিটাল আসছে, পি অরবিটাল আসছে, ক্লোরিন থেকে কিন্তু পি অরবিটাল আসছে। বুঝছো এটা? এবার তুমি আসো ঘটনার মধ্যে। এই গঠনটা তাহলে কেমন হলো? গঠনটা দেখতে, এই গঠনটা দেখতে হলো কেমন? উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। তাহলে নাম কি হইলো? নাম হইলো ত্রিকোণাকার, মাঝখানে ছিল ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় গঠন। এখন এইখানে ওই ফ্যানের পাখাগুলোর মাঝখানে মধ্যবর্তী কোণ কত?
এটা হচ্ছে 120 ডিগ্রি কোণ। আবার তোমার দেখো এই ফ্যানের কর্নার থেকে উপর পর্যন্ত মাঝখানে যেটা কোণ তৈরি হয়েছে ওই কোণটা কেমন, ওই কোণটা আবার হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে দুইটা কোণ এখানে পাওয়া যায়। বুঝছো? বুঝছি ঘটনাটা? হ্যাঁ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে এটা দিয়ে প্রশ্ন করতে হলে তাও পারবো, এটা দিয়ে প্রশ্ন করতে বললেও পারবো, এখান দিয়ে প্রশ্ন করতে বললেও পারবো আর কি। বুঝছো? তাহলে ভাই গঠন পড়ছি, এবার যাচ্ছি আরেকটা জায়গায়। সেটা হচ্ছে কি, সেটা হলো ভালো করে জিনিসটা বুঝো। বন্ধন কোণ কমে যাওয়ার কারণ বা বন্ধন কোণ কম হওয়ার কারণ, বন্ধন কোণ কম হবার কারণ, বন্ধন কোণ কেন কম হয়, এটা বন্ধন কোণ কেন কম হয়? তিনটা কারণ আছে। কয়টা কারণ বললাম? তিনটা। বন্ধন কোণ কেন কম হয় বলো তো আমাকে, বন্ধন কোণ কেন কম হইতে পারে? বন্ধন কোণ কম হওয়ার কারণ আছে। এক নাম্বারটা হলো VSEPR থিওরি। VSEPR থিওরি। ভি মানে হচ্ছে কি জানো? ভি মানে হচ্ছে ভ্যালেন্স। ভি মানে হচ্ছে কেমন? ভ্যালেন্স। ভ্যালেন্স VLENCE ভ্যালেন্স। এস মানে হচ্ছে শেল। ই মানে হচ্ছে ইলেকট্রন। পি মানে হইল পেয়ার। আর মানে হইল রিপালশন। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ইলেকট্রন কি কি আছে এখানে? লোন পেয়ার আছে আর বন্ড পেয়ার আছে। ভ্যালেন্স শেলে কয় ধরনের ইলেকট্রন থাকতে পারে? দুই ধরনের, লোন পেয়ার আর বন্ড পেয়ার। তাহলে এমনও হইতে পারে লোন পেয়ার আর লোন পেয়ার আছে। আচ্ছা, এমন হইতে পারে লোন পেয়ার আর লোন পেয়ার আছে। এমন হইতে পারে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার আছে। এমন হইতে পারে শুধু বন্ড পেয়ার দিয়েও বন্ধন হয়েছে আর কি। এটা তাহলে এই থিওরি মতে একটা কথা বলে যে লোন পেয়ার বন্ধনের মধ্যে যে বিকর্ষণ, এটা হচ্ছে এই বিকর্ষণটা বেশি। বিকর্ষণটা কেমন? বেশি। তারপরে কি লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে হচ্ছে বন্ড পেয়ার। এই জন্য বলছিলাম যে লোন পেয়ার থাকলে বন্ধন কোণ তাহলে কি হবে? কমে যাবে আর কি। কেন? বিকর্ষণ বেশি হয় তাই। এটার এক্সাম্পল আছে বাবা। এটা এক্সাম্পলটা হচ্ছে কিরকম? এটা এক্সাম্পলটা হচ্ছে এরকম, CH4। এর এক্সাম্পলটা আছে হচ্ছে NH3 এবং H2O। এখানে লোন পেয়ার যদি চিন্তা করে দেখি, এখানে লোন পেয়ার নাই, এখানে একটা, এখানে দুইটা। তাহলে এখানে বর্ন অ্যাঙ্গেলটা এখানে কত? 109.5। এখানে কত? 107। এখানে কত? 104.5। তাহলে যত লোন পেয়ার বাড়ে তত বন্ধন কোণ তত কি হয়? তত কমে। এই কথা মাথা থাকবে? থাকবে। দুই নাম্বার কথা হচ্ছে এক নাম্বার তো গেল ভ্যালেন্স শেলে রিপালশন থিওরি, এটা। দুই নাম্বার কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার। কেন্দ্রীয় পরমাণুর আকার বড় হলে বন্ধন কোণ কমে। যেমন ধরো H2O H2S, এটার জন্য হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এখানেও হচ্ছে sp3। বন্ড অ্যাঙ্গেল এটা কত? 104.5। এক্ষেত্রে কত? এক্ষেত্রে হচ্ছে 92। কত বাবা? 92। বুঝছো? এটা। তিন নাম্বার কথার মধ্যে আসো। কেন্দ্রীয় পরমাণুর সাথে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকলে, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকলে, এক্সাম্পল বলো। NH3 আর কি আছে? NF3। এখানে বন্ধন, এখানে তুমি চিন্তা করে দেখো, এটা হচ্ছে sp3, এটাও sp3, এটা হচ্ছে 107
আর এইটা হচ্ছে 102। তার মানে কি হইল, অধিক তড়িৎজাতক পরমাণু যুক্ত থাকলে বন্ধন কোণ কমে। এই একটা কারণ, এই একটা কারণ, এই একটা কারণ, তিনটা কারণ লিখছি, তিনটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিন্ন ভিন্ন আকারগুলোর কথা বলি। এসপি যদি হয় লোন পেয়ার ছাড়া, লোন পেয়ার ছাড়া, ঠিক আছে, তাহলে এটা কেমন হবে, এটা হবে হচ্ছে সরল রৈখিক গঠন হবে আর কি, সরল রৈখিক। sp2 যদি হয় এটা হবে ত্রিভুজাকার। যদি sp3 হয় এটা হবে চতুস্তলকীয়, চতুস্তলকীয়, তলকীয়, বানান ভুল হলে মাফ করবা। sp3d এটা হলে কি হবে, ত্রিকোণাকার, ত্রিকোণাকার, বানান ভুল লিখছি না, ত্রিকোণাকার, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। তারপরে কি হবে, sp3d2 এটা কেমন, এটার নাম হচ্ছে অষ্টতলকীয়, অষ্টতলকীয়, বুঝছো এই গঠনগুলা। আচ্ছা, এর বাইরে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন অ্যামোনিয়া যখন হয় তখন যেটা 107 ডিগ্রি যখন হয় এটার নাম হচ্ছে কেমন, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড। আচ্ছা, যখন পানি হয় তখন এটা হচ্ছে 104.5 ডিগ্রি, এটাকে বলা হয় ভি শেপ বলে, বুঝছো জিনিসটা। এই জিনিসগুলো মাথায় রাখলেই হবে, বহুত কিছু পড়াই ফেলছি। সবচেয়ে দুর্বল বন্ধন কোনটা, আচ্ছা দেখো, সিগমা বন্ধন হইলো স্ট্রং, সিগমা হইলো কেমন, স্ট্রং। পাই হইলো কেমন, পাই হইলো উইক, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু সমযোজী বন্ধন, ঠিক আছে, এটা কেমন, সমযোজী বন্ধন আর কি। এখানে এখন সমযোজী বন্ধন যেগুলো আছে তার মধ্যে হচ্ছে সিগমা আর পাইয়ের মধ্যে কোনটা বেশি স্ট্রং, কোনটা বেশি উইক, এই যে পাইটা বেশি হচ্ছে উইক। কথা কি ক্লিয়ার কিনা? তারপর কি বলছে, কপার, এর আকৃতি কেমন, এটা মানে শুরুতে তখন লিখে দিয়ে আসছিলাম আমরা, সমতলীয় বর্গাকার আর কি, মনে হয় তোমার ভুলে যাওয়ার কথা না। আমি তখন বলছিলাম যখন এটা লিখতেছিলাম তখন, NH3 আছে এখানে কয়টা, NH3 এখানে আছে হচ্ছে, NH3 আছে হচ্ছে এখানে কয়টা বাবা, NH3 এখানে আছে হচ্ছে এরকম, এই না। তাহলে এটা কেমন হলো গঠনটা দেখতে, সমতলীয় বর্গাকার হয়েছে আর কি, হ্যাঁ, সমতলীয় বর্গাকার। এটার মধ্যে কেন্দ্রীয় আয়নের সংকরায়নের রূপ কেমন, এটা করছিলাম কিন্তু 4 আছে এখানে কিন্তু, তাহলে এটা কত হয়েছিল জানো, sp2d, মনে আছে, এটা কিন্তু করাইছিলাম, তুমি ভাববা ভুলে গেছি আর কি। এটা 104 নম্বর পেজে ছিলাম, এটা মাথায় রেখো, 104 নম্বর পেজে ছিলাম, এটা মাথায় রেখো। এই যে এই জায়গায় দেখো, সলভ করানোর সময় বলছিলাম, এই যে sp2d, বুঝছো, টেট্রাএমিন কিউপ্রিক সালফেট, টেট্রাএমিন কিউপ্রিক সালফেট। এটা রাইট, ওকে। এবার যাই হচ্ছে আমার পরেরটাতে আসো, কেন্দ্রীয় পরমাণু অষ্টক পূর্ণ হয়েছে কোথায়, এটা তো অষ্টক পূর্ণ হয়েছে, কারণ এর বাইরের শেলে আমরা দেখলে দেখা যায়, এখানে দেখা যায় দুইটা লোন পেয়ার, দুইটা বন্ড পেয়ার আছে আর কি, এই যে 2 2 4 4 আর 2 4 2 6 6 আর 2 8, তাহলে এখানে হয়েছে 8টা ইলেকট্রন হয়েছে। এখানে যদি লিখি, এখানে হয়েছে 1 জোড়া 3 দুগুণে 6, তার মানে এখানেও 8টা ইলেকট্রন হয়েছে আর কি, বাট BCl3 মানে 6টা ইলেকট্রন হয়েছে, এটা হচ্ছে অষ্টক অপূর্ণ। তাহলে এইটার ক্ষেত্রে হয়েছে, এটার ক্ষেত্রে হয়েছে 1 আর 3, 1 আর 3, বুঝছো, ওকে। কোনটি অষ্টক অসম্পূর্ণ হয়েছে বলো এবার দেখো, এটা তো এক্সাম্পল মানে তখনও লিখে দিয়ে আসছিলাম না আমরা, BF3, BCl3, AlCl3। জেনন ফ্লোরাইড অণুর ক্ষেত্রে কেমন হবে আর কি, দেখি জিনিসটা, ওকে। তাহলে জেননের বাইরের শেলে ইলেকট্রন কয়টা আছে, জেননের বাইরের শেলে ইলেকট্রন আছে হচ্ছে 8টা,
ফ্লোরিন আছে কয়টা? ফ্লোরিন আছে হচ্ছে 4টা। ফ্লোরিন আছে হচ্ছে কয়টা? ফ্লোরিন আছে হচ্ছে 4টা। 4টা ফ্লোরিন আছে আর কি। তাহলে আমরা দেখতেছি সিগমা আছে হইলো 4টা, লোন পেয়ার আছে হইলো 2টা, যোগ করলে কত হইলো? 6টা। তাহলে 6 হইলো, তাহলে কি হইলো? sp3d2। তাহলে এইটা রাইট, 3 নাম্বারটা রাইট। লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে বলছে? 14টা। এই যে প্রত্যেকটা ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন আছে 3টা, তাহলে একটা ফ্লোরিনে যদি থাকে 3টা, তাহলে 4টা ফ্লোরিনে থাকবে 3 4 12টা। 12টা। এই যে একটা, এই যে একটা, 2টা, তাহলে 12 আর 2 যোগ করলে কত হয়? 12 আর 2 হচ্ছে 14 হয় আর কি। তার মানে এই কথাটাও রাইট, বুঝছো? এবার বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি আর কি। আচ্ছা, তোমার তো এই বন্ধন কোণটা জানার কথা না। তাহলে দেখো এইখানে ঘটনা হবে এরকম, এই যে জেনন যেটা আছে, এখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এগুলো হচ্ছে বন্ধনগুলো আর কি। এর উপরে একটা লোন পেয়ার, নিচে একটা লোন পেয়ার, ঠিক আছে? এটাও সমতলীয় বর্গাকার, কিন্তু উপরে একটা লোন পেয়ার, নিচে একটা লোন পেয়ার থাকবে। তার মানে এটা 90 ডিগ্রিতেই আছে। এগুলো সমতুল্য বর্গাকার হইলে এগুলো 90 ডিগ্রি বরাবর থাকে আর কি। তাহলে তিনটাই রাইট, তিনটাই রাইট, বুঝছো? H2S অণুর আকৃতি কৌণিক হওয়ার কারণ কি? অণুতে হাইড্রোজেন বন্ধন নাই, সালফারের 2 জোড়া মুক্তজোড়া ইলেকট্রন আছে, এ কথা তো সত্যি, তাই না? তাহলে এই যে এখানে মুক্তজোড়া ইলেকট্রন দিলাম, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। মুক্তজোড়া ইলেকট্রনের দরুনই না এটা আসলে এখানে এই 92 ডিগ্রি হয় আর কি এখানে, না হলে তো এটা এরকম হইতো না, তাই না? এটার কারণে বিকর্ষণ করছে বিধায় এরকম হয়েছে। তাহলে 2 নাম্বারটা রাইট। বন্ধন কোণ 180 ডিগ্রি এর চেয়ে কম, অবশ্যই এটা তো 180 ডিগ্রি থেকে কম। তুমি চিন্তা করলে দেখতে ভাই এটা কোন লম্বা হইতো, বাট এইটা বিকর্ষণ করতেছে, এই জন্য আসলে কমে গেছে আর কি। এই কথাও সত্যি। অণুতে হাইড্রোজেন বন্ধন নাই, কৌণিক হওয়ার কারণ বলছে। কেন কৌণিক হয়েছে? এটার জন্য হাইড্রোজেন বন্ধনের সাথে কানেক্টেড না ব্যাপারটা, সেটা মাথায় রাখতে হবে আর কি। 2 আর 3 আর কি। বাট ওর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই এই কথা সত্যি, কিন্তু কৌণিক হওয়ার কারণ হাইড্রোজেন বন্ধন না, বুঝছো? NH3BF3 এই যৌগের পরমাণুর মধ্যে কোন বন্ধন আছে? আচ্ছা দেখো, এই যে নাইট্রোজেনের মধ্যে কি আছে, এই হচ্ছে অবস্থা। BF3 মানে হচ্ছে এখানকার মধ্যে এক জোড়া ইলেকট্রন কম আছে, এক জোড়া ইলেকট্রন কম আছে। তাহলে এর লোন পেয়ার দিয়ে এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করছে, তাহলে সন্নিবেশ বন্ধন আছে। এই যে বোরন আর ফ্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন আছে, তার মধ্যে কি আয়নিক বন্ধনটা নাই এখানে। তাহলে 2 আর 3 হবে এখানকার কারেক্ট অ্যান্সারটা আর কি। ভালো প্রশ্ন একটা এটা। বন্ধন কোণের সঠিক ক্রম কোনটা আর কি? বন্ধন কোণের ক্ষেত্রে সঠিক ক্রম, ওকে দেখি আমরা একটু। আসো, এইটা না, এটা হচ্ছে 104.5, এটা তো দেখলাম। এটা হচ্ছে 107, তার মানে এটা ঠিক না, এটা বাদ। তারপরে কি বলতেছে দেখি, তাহলে এটাও দেখো, এই যে 104.5, এটা হচ্ছে 107। তুমি এই দুটো চেক করবা, তাহলে মোটামুটি বুঝতে পারবা এটা তো ভুল বলতেছে নাই। তাহলে কত হইলো? এইটা আবার 104 আছে, তার মানে কথা ট্রু, 104। এটা হচ্ছে 107 আগায় আসছে, বাট BF3 আবার 120, কারণ এটা তো sp2, তার মানে এটাও ঠিক নেই। BF3 হচ্ছে কত? sp2 120, এটা হচ্ছে 107, এটা হচ্ছে 104, এটা হচ্ছে sp মানে 180। তাহলে কোনটা হবে? চারটা। সো অপশনগুলো চেক করে করে দেখানো পসিবল, বি কেয়ারফুল। হ্যাঁ, SF6 অণুর আকৃতি কেমন? SF6 মানে সালফারের বাইরের শেলে আমরা দিব হচ্ছে ফ্লোরিন দিব কয়টা? ফ্লোরিন দিব হচ্ছে আমরা 6টা দিব আর কি, 6টা দিব, 6টা। তাহলে 6টা সিগমা আছে, তাই না? এখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, 6টা সিগমা থাকা মানে তাহলে কি হবে? sp3d2। এটা কিন্তু অষ্টতলকীয় গঠন হবে আর কি। কেমন হবে? অষ্টতলকীয়। দেখতে চাও অষ্টতলকীয় কেমন? এই যে দিলা তুমি একটা, তারপরে কি হবে দেখো, এই যে এগুলো প্রত্যেকটা কর্নার থেকে উপরে যোগ করবা, প্রত্যেকটা কর্নার থেকে উপরে যোগ করো, তাহলে 4টা তল হইলো। আচ্ছা, এখান থেকে এখানে যোগ করলা, 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 তাহলে নিচে 4টা তল। তাহলে 4 আর 4 কি হইলো? 8টা তল। 8টা তল মানে কোনটা হবে বলো তো বাবা? অষ্টতলকীয় হবে আর কি, বুঝছো? আচ্ছা, এইবার আসো, কোনটির গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় আর কি। ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় এটা বলছি না? PCl5টা তো আমরাই দেখলাম। PCl5 কি আমরাই দেখছি না? PCl5 কেমন হয় জানো? আমরা বলছিলাম এইরকম ভাবে, ওই ফ্যানের মতো করে বলতেছিলাম আর কি। যে ফ্যান দিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে দেখো এই যে এটা ফ্যানটা ধরলাম, এটা মাঝখানে ফসফরাস, এইটা এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, 3টা ফ্যান, 3টা ফ্যান, 3টা ফ্যান দিলাম। এর উপরে যাবে হচ্ছে একটা ক্লোরিন, উপরে যাবে একটা ক্লোরিন। এই ক্লোরিনটা আমরা যুক্ত করতেছিলাম কেমনে? যুক্ত করতেছিলাম হচ্ছে 3টা মাথার থেকে
জিনিসগুলো নিয়ে এখানে যুক্ত করে দিলেই হচ্ছে উপরে একটা পিরামিড হইল। নিচে যদি আমরা একটা ক্লোরিন দিই তখন কি হবে, নিচে যদি একটা ক্লোরিন দিই তাহলে কি হবে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা হবে, তাহলে হচ্ছে নাম কি হইল, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হইল আর কি। তাহলে কোনটা হবে অপশনটা, বুঝছি? ওকে, তার মানে এখানে অনেকগুলো মনে হয় এমসিকিউ আছে, আমি যে ভুল না করে থাকি। সিকিউ তো আসতেইছে আর কি আবারও। দেখো আমি প্র্যাকটিস করার সময় কোনো ঘাটতি দিইনি, দেখা যাক কি হয়। কোন সমযোজী বন্ধন অনুপস্থিত, সমযোজী বন্ধন নাই, তাহলে কোনটার মধ্যে সমযোজী বন্ধন নাই, এই যে আয়নিক বন্ধন আছে। SO3 যৌগে বিদ্যমান বন্ধনগুলো কি কি, তিনটা সমযোজী বন্ধন। SO3 তে গঠনটাও তো ভাইয়া এরকম, SO3 গঠনটা হচ্ছে এরকম টাইপের। সমযোজী বন্ধন আছে 6টা, ঠিক আছে, 2টা সন্নিবেশ বন্ধন না, একটি সমযোজী বন্ধন। রং কনসেপ্ট। আমরা হচ্ছে এখানে সমযোজী বন্ধন ইন টোটাল যদি চিন্তা ভাবনা করে দেখি যে এইখানে আসলে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তার মোট হলো কত, 6টা হবে আর কি এখানে, বুঝছো? এটা ঝামেলা করছে, এই প্রশ্নটা আসলে কারেক্ট না, এরকম করে আর কি কারেক্ট নয়, বুঝছো? এটা একটু দেখো, এটা উদ্দীপক এখানে তুলতে ঠিক করছে কি ঠিক করে নাই এটা নিয়ে ডাউট আছে, বাট এইটা একটু দেখতে হবে আর কি, ডাউট। এবার যদি আমরা যাই পড়ো এখানে একটু কি বলছে ঘটনাটা। ঘটনাটা বলছে এটা এন এর মান 7, বুঝলাম। উপরে আছে ডাইএমিন সিলভার ক্লোরাইড, উদ্দীপকে 1 নং যৌগে কত প্রকারের বন্ধন আছে এটা হিসাব করতে বলছে আর কি। 1 নং যৌগ মানে হচ্ছে AgNH3, NH3 কিন্তু এটা লিগ্যান্ড, NH3 এখানে কেমন লিগ্যান্ড। আচ্ছা এটা মাইনাস, তার এই টোটালটা প্লাস, তাহলে এক কথায় হচ্ছে আয়নিক আছে, এক কথায় হচ্ছে আয়নিক আছে, একটা আয়নিক আছে, একটা আয়নিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে কি সন্নিবেশ আছে, সন্নিবেশ কোথায়, লিগ্যান্ডের সাথে, একটা করে লিগ্যান্ড, একটা করে সন্নিবেশ, 2টা লিগ্যান্ড 2টা সন্নিবেশ। সমযোজী আছে, সমযোজী কোথায় আছে, NH3 ভিতরে সমযোজী আছে, একটা NH3 এর মধ্যে 3টা বন্ধন, তাহলে 2টার মধ্যে মোট 6টা, বুঝছো? এই হচ্ছে 3 প্রকারের বন্ধন আছে, কোনটাতে কতটা বন্ধন আছে। আই গেস ইউ আর ক্লিয়ার। NH3 যৌগের সংকরায়ন গঠন ব্যাখ্যা দাও, এইটা ভাইয়া স্লাইডেই করাইছে আর কি, NH3 স্লাইডে করাইছে, NH3 স্লাইডে করানো আছে, NH3 ব্যাখ্যাটাই স্লাইডে করানো আছে, বুঝছো? ওকে, দুটি যৌগের বন্ধন কোণের ভিন্নতার কারণ কি, এই জায়গায় লোন পেয়ার একটা, এই জায়গায় লোন পেয়ার 2টা, ঠিক আছে, তাহলে কারণ কি বলবা, কারণ বলবা VSEPR থিওরি মতে তুমি জানো লোন পেয়ার বিকর্ষণ ইজ গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার বিকর্ষণ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যখন H2O নিতেছি এইটার মধ্যে আছে লোন পেয়ার কয়টা, 2টা আছে। আমরা যখন NH3 নিতেছি এটার মধ্যে লোন পেয়ার আছে হচ্ছে একটা আছে, তাহলে এখানে লোন পেয়ার বিকর্ষণ বেশি, দ্যাটস ওয়াই এর মধ্যে বিকর্ষণ বেশি, বন্ধন কোণটা কম, তাহলে 104.5 ডিগ্রি। এটার মধ্যে কত, 107 ডিগ্রি। এটা কিন্তু আমরা লিখছিলাম না? উদ্দীপকের আর মৌলটি হচ্ছে, মৌলটি 6টা গঠন, মৌলটি 6টি বন্ধন গঠন করতে পারে, কথাটা এরকম হইতো মনে হয়। আর মানে কি 3 নাম্বার কক্ষপদে আর, তার মানে সালফার, এটা তার মানে আর যেটা তৈরি করতে যাচ্ছে আর হচ্ছে সালফার, সালফারের ক্ষেত্রে 6টি বন্ধন গঠন করতে পারে, কথা তো সত্যি। কারণ ধরো সালফারের ক্ষেত্রে SF6 আমরা করি আর কি, এটাই তো আমরা লিখছিলাম একটু আগে, তাই না? তাহলে সালফারের ক্ষেত্রে কয়টা হয়, SF6, এই যে F, এই যে F, এই যে F, এই যে F, বুঝছো? এই যে এইখানে বন্ধনটা সুন্দরভাবে দিয়ে দাও, অষ্টতলকীয় বন্ধন হবে আর কি, বুঝছো? অষ্টতলকীয় বন্ধন হবে, অষ্টতলকীয় বন্ধন হবে, বুঝছি ঘটনাটা? তারপরে PQ4 প্লাস Q2R এর বন্ধন কোণ একই হবে। কিউ কি, কিউ হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে আর হইল সালফার। আচ্ছা H2S এটা হচ্ছে Q2R, ওকে। আর হচ্ছে PQR প্লাস নাকি PQ4 প্লাস, সরি, P হচ্ছে নাইট্রোজেন, তাহলে NH4 প্লাস, ওকে ঠিক আছে, বুঝলাম। এখানকার মধ্যে হাইব্রিডাইজেশন কেমন, sp3, এখানকার মধ্যে হাইব্রিডাইজেশন কেমন হবে, sp3,
এর বন্ধন কোণ কত হবে 92 ডিগ্রি, এর বন্ধন কোণ হবে কত 109.5 ডিগ্রি। তুমি ভাবতে পারো ভাই এটা কেমনে হইলো, আমি জানি তুমি এটা বলবা, তার মানে হচ্ছে আগে করি চলো। এখানে এখানে যখন NH4 প্লাসে গেছো তখন এর লোন পেয়ারটা দিয়ে ও কিন্তু এখানে একটা সন্নিবেশ সমযোজী তৈরি করছে। লোন পেয়ার তো আর নাই, চারটা সিগমা হইলে কত হবে 100 sp3 হবে। আর যদি কোনো সিগমা না থাকে তখন তাহলে সেটা, যদি কোনো লোন পেয়ার না থাকে তখন সেটাকে কি বলি আমরা, তো সেটাকে আমরা বলি হচ্ছে এই যে 109 কি বলি 5 বলি আর কি। তাহলে ক্লিয়ার হয়েছে না এটা? তাহলে কি বন্ধন কোণ কি একই হবে না, বন্ধন কোণ ভিন্ন হবে, বন্ধন কোণ ভিন্ন হবে। কিন্তু কেন ভিন্ন হবে? ভিন্ন হবে কারণটা হচ্ছে, কারণ ওই যে VSEPR থিওরির কথা মাইটা দিবা। VSEPR থিওরি মানে এক জায়গার মধ্যে ভ্যালেন্সিয়াল, এখানে সবগুলোই সিগমা আর এখানকার মধ্যে লোন পেয়ারও আছে, এই কথাটা বলে দিবা আর কি ভালোভাবে, বুঝছো? ওকে। উদ্দীপকের A ও B দুটি ধাতব মৌল, অধাতব মৌল যাদের তড়িৎচেতকতা 3.2 এবং 2.2, এদের হাইড্রাইড AH3 BH3। জেড হলো পর্যায়ে সারণীর 3 নং পর্যায়ে 15 নং গ্রুপের মৌল, তার মানে হচ্ছে জেড হইলো ফসফরাস। আচ্ছা বুঝছি। ZCl5 কেন্দ্রীয় পরমাণু হাইব্রিডাইজেশন সংকরায়ন ব্যাখ্যা করো। তুমি এখন বলো, এটা আমি বলতে পারবো না। ZCl5 কোনটা? ZCl5 মানে হচ্ছে PCl5। এটা করাইছে না ভাইয়া? এটা ভাইয়া করাইছে না? স্লাইড বের করে দেখো, ভাইয়া করাইছে এটাকে, স্লাইড বের করে দেখবে এটার জন্য। আচ্ছা এই যে AH3 BH3 এটা ক্ষেত্রে তাহলে কি হবে বলো? আচ্ছা আমরা বলছিলাম কি দুইটার মধ্যে তুমি চিন্তা করে দেখো এবার, AH3 আবার হচ্ছে BH3, B এখানে H এখানে H এখানে H। এখন তুমি আমারে বলো এটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? এটাই বেশি, এর বেশি। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে তার তো আকারটা ছোট হয়, তার আকারটা হচ্ছে কি হয়, তার আকারটা ছোট। তাহলে A এর আকার ছোট, A ইজ লেস দেন B, এটা হচ্ছে আকারের ক্ষেত্রে বলতেছি, তাই না? যদি যার কি ছোট হয়, আমরা কি বলছিলাম, যার আকারটা ছোট হয় তার বন্ধন কোণটা বেশি, যার আকারটা বড় হয় তার বন্ধন কোণটা কম। তাহলে কোনটা বন্ধন কোণ কি হবে? তাহলে বন্ধন কোণ, হ্যাঁ বন্ধন কোণ অবশ্যই ভিন্ন হবে। তার মানে হচ্ছে কি BH3 এর বন্ধন কোণটা হবে কেমন? কম। AH3 এর বন্ধন কোণটা হবে হচ্ছে বেশি, বুঝছো? আমরা এটা কার সাথে তুলনা করছিলাম? আমরা যখন পড়ছিলাম তখন আমরা এরকম পড়ছিলাম, H2O এবং H2S পড়ছিলাম। এই যে তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা কম, এবং আকারটা হচ্ছে ছোট, আকারটা হচ্ছে বড়, এরকম করে আমরা পড়ছিলাম। বাট এখানে প্রশ্ন করছে হচ্ছে একটু ঘুরায় প্রশ্ন করছে আর কি। ইউ গাইস গট মাই পয়েন্ট? আচ্ছা এবার যাচ্ছি আমরা এখানে। এক্স হচ্ছে কি? হিলিয়াম 2s2 2p2, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে কার্বন। ওকে। জেড হচ্ছে কি? জেড হচ্ছে আমাদের কাছে সালফার, আচ্ছা উদ্দীপকের এক্স এবং জেড মৌল পৃথকভাবে হাইড্রোজেনের সাথে গঠিত যৌগের আকৃতি ভিন্ন কেন? আয় হায়, CH4 একটা আর হচ্ছে কি H2S একটা, এটার জন্য হচ্ছে sp3 হবে, এটার জন্য sp3 হবে। এখানে লোন পেয়ার ইলেকট্রন শূন্য, এখানে লোন পেয়ার ইলেকট্রন দুইটা। হ্যাঁ, তার মানে হচ্ছে কি অ্যাকর্ডিং টু VSEPR থিওরি, যদিও দুটার sp3 হাইব্রিডাইজেশন হয়েছে, কিন্তু আমাদের এই জায়গার মধ্যে বিকর্ষণ বেশি হওয়ার দরুন কি হবে? বন্ধন কোণটা কমে যাবে। তাহলে এখানকার বন্ধন কোণটা কত হয়? 109.5 ডিগ্রি হবে। এখানে কত হবে? 92 হবে। এটার গঠনটা হবে কেমন? টেট্রাহেড্রাল হবে। এটার গঠনটা কেমন হবে? টেট্রাহেড্রাল হবে। আর এর গঠনটা কেমন হবে? এর গঠনটা হবে হচ্ছে তোমার কাছে ভি শেপ হবে আর কি। এর গঠনটা কেমন হবে? ভি শেপ হবে। এই জিনিসগুলো বলছি জিনিসগুলা। তাহলে কোনটা হবে? এই হচ্ছে অবস্থাটা আর কি, বুঝছো? এই হচ্ছে অবস্থাটা, ক্লিয়ার? উদ্দীপক আর তো নাই না? আচ্ছা এটা নিচে লিখলেই হয়তো, এই কথাগুলো এখানে লিখতে হবে, এগুলো আগেই পড়ানো আছে সুন্দরভাবে। এই জিনিসগুলোকে আমি যখন লিখছি হিন্টস আকারে লিখছি, তোমার এই জিনিসগুলোকে তোমার ভাষায় সুন্দরভাবে কনভার্ট করে সুন্দরভাবে লিখতে হবে আর কি। উদ্দীপকের এক্স এবং ওয়াই এর সংকরায়ন ভিন্নতা কেন? এক্স কি? 2 নম্বর পর্যায়ের এক্স, তাহলে হচ্ছে এটা বোরন, এক্স হচ্ছে বোরন, ওয়াই হইল
2 আর 15, 15 মানে কি নাইট্রোজেন, ওয়াই হইলো আমাদের কাছে নাইট্রোজেন। আচ্ছা, ধরো এর সাথে আমরা একটা হাইড্রোজেন দিয়ে চিন্তা করি, তাহলে BH3 এর সাথে হাইড্রোজেন দিয়ে চিন্তা করি এত, তাহলে এখান থেকে চিন্তা করলে দেখা যায় সিগমা হইলো 3টা, এখানে লোন পেয়ার হইলো 0, সিগমা হইলো 3টা, যোগ করলে আসতেছে 3 স্ট্রিক নাম্বার, তাহলে এটা হচ্ছে sp2। এক্ষেত্রে দেখা যায় লোন পেয়ার দাঁড়াইলো হিসাব নিকাশ করলে একটা, সিগমা দাঁড়াচ্ছে 3টা, যোগ করলে হচ্ছে কত sp3, 4 যদি হয়, তাহলে অবশ্যই সংকরণ ভিন্নতা হবে, কারণ এখানে ভাই লোন পেয়ার একটা, লোন পেয়ার এখানে 3টা, এখানে লোন পেয়ার 0, এখানে সবগুলোই সিগমা, তাই না? স্টেরিক নাম্বার তো আলাদা আলাদা হবে, দ্যাটস ওয়াই কি হবে, এদের হাইব্রিডাইজেশন ভিন্ন হবে। হাইব্রিডাইজেশন ভিন্ন হওয়া মানে এদের গঠন ভিন্ন হবে, আর অনেক দূর কথাবার্তা বলা যাবে। এই তো কথাগুলা।